ছেলে আর মেয়ে গেছে হেই করে, আর আমি তো বাড়ি থেকে কাপড় এনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। আরেকজনে তারা তালা মারে দিছে গেটের মধ্যে, প্রায় স্যার বাড়িতে পারে আমরা জানি, কিন্তু ভিডিও গুলো আছে হেরা জানে, তারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে করে ভিডিও ক্লিপ দেখা কাজের মাধ্যম থেকে আমি কাজ করে নিশ্চয় করে যাই। ওর ভিডিওটা দেখে ভাই আমি আমি যে কথা বলবো আমার সেই কথা মানে মুখ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। বলে তো সব কথা মুখে না জান, আমি একটা মেয়ে মানুষ, প্রতিদিন উনি প্রাইভেট পড়াইতে আইয়ে, ছেলেমেয়েরা কালকে পড়াইতে আইসে, স্যার আইসে পড়াইতে, মেয়ে করে আমি সুতরে গুছাই দেয়। আমি আমার বোনের বাসায় গেছি মার সাথে, হ্যাঁ আইতে আইতে 6:30 বাজে গেছে, আর স্যার আইসে 4:30 বাজে, আর আমি আইসি আমার বোনের কাছে 6:30 বাজে। তখন আমি উঠানে অনেক কাপড় ধুইছি, তো কাপড় লাইতে দিছি, আর আমার একটা গরু আছে, আমার শ্বশুর আমার এই গরুটা বাঁধছে, আর আমার হাঁস মুরগি আছে, সেটা আমি আমার ঘরে দিছি, সেন লাগাইছি, দরজা মারছি। পরে আমার মেয়ে, আমি, আমার ছেলে স্যার এই ঘরে আছে। পরে সবাই গেছে, আগুন আনতে কাপড় আই না, এই যে পাশের বাড়ির মধ্যে লাড়ছি ঘরের মধ্যে, আমার ছেলে আর মেয়ে গেছে হেই করে, আর আমি তো বাড়ি থেকে কাপড় এনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে মাগরি মাঝান দেখা লাইছে, পরে আরেকজনে তারা তালা মারে দিছে গেটের মধ্যে, প্রায় স্যার বাড়িতে পারে। স্যার কি আপনার এখানে ছিল? হ্যাঁ, অনেকদিন না, কিছুদিন ধরে পড়াশোনার সাথে প্রেমের সম্পর্ক না, অপরাধ করছি বলে তো সব কথা মুখে না জান, আমি একটা মেয়ে মানুষ, বুঝার চেষ্টা করে আমরা জানি, কিন্তু ভিডিও গুলো আছে হেরা জানে, তারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে করে হেরা জানে। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। কি হয়েছে ঘটনা? আমি এত কিছু তো বুঝাই কইতে পারতাম না। আপনাকে মানুষজন কেন আটকেছে এই বাসায়? এখানে আমি প্রতিদিন প্রাইভেট পড়াইতে আসি, গতকাল পড়াইতে আসছিলাম, পরে পরে পড়াইতে একটু রাত হয়ে গেছে, পরে এখানে ছিলাম, পরে লোকজন বাইরে তালা দিয়েছিল, পরে আমি বের হইতে পারি না। একটা ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে, সেটা আগের ভিডিও। ওই আগের ভিডিওটা কিরকম? শারীরিক সম্পর্ক হয়েছে, আমাদের তো ওই অবস্থায় ধরে নাই, শারীরিক সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। কার সাথে হয়েছে? ওনার সাথে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, দামলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি, বিকাল 5টায় থেকে শুরু করি, 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। জি প্রাইভেট। পরে আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি, পড়াইতে একটু রাত হয়ে গেছিল, এই কারণে এখানে ছিলাম। পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য, পরে আমরা বাইরে বের হয়েছিলাম। সারাদিন এখানে আছি। এখানে কেন আছেন? এখানে এলাকার লোকজন আমাদেরকে আটকাইছে, আমি চাই আমার সাথে গেলে আমি নিয়ে যাবো। ওনার সাথে আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? না, প্রেমের সম্পর্ক হয় নাই, প্রেমের সম্পর্ক না। তাহলে কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল, বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি। কি রকম শারীরিক সম্পর্ক? মানে উনি তো আরেকজনের ওয়াইফ। যার ওয়াইফ উনি তো আর এখন রাখবে না, না রাখলে তো আমার নিয়ে যেতে হবে। জি বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করবো। এখন এই যে উনি তো আরেকজনের ওয়াইফ, এই ব্যাপারটা একটু গুছিয়ে বলেন। উনি যদি ওনাকে ডিভোর্স দেয় তাহলে তো আমি বিয়ে করবো। ওই ভিডিও ক্লিপ দেখা কাজের মাধ্যম থেকে আমি কাজ করে নিশ্চয় করে যাই। ওর ভিডিওটা দেখে ভাই আমি আমি যে কথা বলবো আমার সেই কথা মানে মুখ দিয়ে আসতেছে না। আমি একটি সাইপ্রাস প্রবাসী। আমি 2022-এর দিকে আমি সাইপ্রাসে আসি। এখানে আমি হচ্ছে যে একটা রেস্টুরেন্টে জব করি। তা আমার ফেসবুকে একটা মেয়ের সাথে হচ্ছে যে সম্পর্ক হয়, তখন 2025-এ ওর সাথে সম্পর্ক হয়। তো 2025-এ আমার ওর সাথে 10-15 দিন কথা হয়। 10-15 দিনের ভিতর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ওর হচ্ছে বাবা নাই, ওর বাবা মারা গেছে, তো ওর মামারে ওদের দায়িত্ব নেয়। ওরা হচ্ছে যে 3 ভাই, তো ওর মামার বাড়ি থাকে আর কি, বড় হয়। 10-15 দিনের ভিতর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আমাকে বলতেছে তোমাকে তো আমি ভালোবাসি, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি এটা কি করো? তো আমি বলতেছি দেখো আমি তো দূরে আছি, তো আমার একটু সমস্যা আছে, একটু আমাকে সময় দিতে হবে, আমি আমার আবুর সাথে কথা বলি। তো পরে আমি আমার বড় আপুরে ফোন দিয়া আমার বড় আপুর সাথে ওরা কথা বলাই দিই। আমার বড় আপুর সাথে কথা বলাই দিয়ে আমার বড় আপু একটা সম্মতি দিল, যে বলছে হ্যাঁ দেখতে সুন্দর আছে, হাসি খুশি আছে, আমরা তো এরকম একটা বউ চাই। আমি বলতেছি ওর তো বাবা নাই, ওর ফ্যামিলি মামাই সবকিছু, তুমি কি করো, তুমি তো আব্বু আম্মুরে ম্যানেজ করো। আমার বড় আপু আম্মুরে জানাইলো, আম্মু কোনোভাবে রাজি হয় না, তাদেরকে আমি এক ধরনের জোর জবরদস্তি করে এক পর্যায়ে রাজি করাইছি। রাজি করার 2-3 দিন পরে শেষে ওই আমাকে হঠাৎ করে বলে আমার মামা তো আমার বিয়ে ঠিক করতেছে আমার এক জেরাতো ভাইয়ের সাথে, ওই জন্য পরে ওই বলতেছে আমি ফজর রক্তে আমার এই বাসা থেকে বের হয়ে যাবো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমার বোনের বাসা আছে ঢাকাতে, আমার খালাতো বোনের বাসা ওখানে, ঠিকানা তোমাকে দিচ্ছি, তো আমার আপুর বাসায় তুমি আসো, এখানে পরে বিয়ে টিয়ে পরে আমাদের গ্রামের বাইরে দিবা। আপুর নাম্বারটা নিয়ে আমি আর কি তারে দিছি, সে যোগাযোগ করে আমার আপুর বাসা পর্যন্ত গিয়েছে। আমার পরিবার সম্মতি দিছে, এরপর আমি ওনাকে নিয়ে আসছি আর কি ওদের বাসাতে। আমার আপুর বাসায় যাওয়ার পর আমার আপুরা অনেক কিছু জিজ্ঞাসা করছে যে তুমি কি স্বইচ্ছা আসছো। সে ইভেন সব ভিডিও আমার আপুর কাছে আছে যে সে স্বইচ্ছায় আমাদের কাছে আসছে, ইভেন এখানে কারো কোনো সমস্যা নাই, ওনার ফ্যামিলি কোনো সমস্যা নাই।
তো ঢাকাতে যখন আসে তখন আমি আমার আম্মুরে বলছিলাম, তো আম্মু আব্বুকে অনেক কষ্ট করে রাজি করাইলো। পরে আমার খালু ছিল, ওই খালুকে আব্বু ফোন দিয়ে পরে আনলো, আইনা তাদের দেখছে এখানে আইসা আমার বোনের বাসায়। তো দেখে আলহামদুলিল্লাহ ও যথেষ্ট পরিমাণে সুন্দর, তো ওকে সবাই পছন্দ করে। আর কথাবার্তি মানে এত মায়া লাগা কথাবার্তি ভাই, বিশ্বাস করবেন না যে আপনি যদি কথা বলেন আপনিও তার কথা প্রেমে পড়ে যাবেন না। তো আমি আব্বুরে বলছি যে আমাদের বিয়ের ব্যবস্থা করো, আমি এটা বিয়ে করবো, ওকে এভাবে তার বাড়িতে নেওয়া যাবে না। তো আব্বু বলতেছে দেখি তো খালুর সাথে কথা বলে আমি এটা মীমাংসা করতেছি। এটা আমার আব্বু আমাকে অনেক প্রেশার দিয়েছে বিয়ের জন্য, তারা কোনো রাজি হয় না, যেহেতু আমি প্রবাসে থাকি, ভালো একটা ইনকাম সোর্স আমার আছে, বাবা মাকে টাকা পয়সা দিচ্ছি, আমার সুখের কথা তারা ভাইবা মানে মাইনা নিছে। এক পর্যায়ে আমার দিকে তাকায় তারা মাইনা নিছে। তারপরে মাইনে নেওয়ার পরে শেষে করে আমার খালু বাড়ির থেকে ঢাকায় আসলো, আসার পরে করে গেল, করে একটা কাবিন হলো আর কি, মানে বিয়ের একটা কাবিন হলো। তো আমি তাকে বলছি যে তোমার কত টাকা দিতে মন চায় তুমি বলো আব্বুকে, আব্বু দিবে, আমি তাকে বলে দিচ্ছি। ওই একটা কথাই বললো যে আমাকে তো আমার কাবিনে রাখবে না, আমাকে তুমি রাখবা, তোমার যাও ভালো লাগে তুমি তা দাও। পরে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওখানে 1 লাখ টাকা কাবিন দিতে বলছি, পরে 1 লাখ টাকা কাবিন দিছে। আমি তখন এখানে সাইবারে ছিলাম, ফোনের মাধ্যমে বিয়েটা হয়েছে। ফোনের মাধ্যমে যখন বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে সবকিছু ঠিকঠাক, সন্ধ্যার দিকে তার আন্টির বাড়ি থেকে আমার কাছে ফোন আসছে। আন্টির একটা মেয়ে আছে, উনি আমাকে ওই আন্টির ফোন দিয়ে আমাকে কল দিছে। তা আন্টির মেয়ে যখন আমাকে ওখান থেকে আমাকে যখন ফোন দেয়, তো আমাকে বলে যে ভাইয়া আপনি যে ওকে বিয়ে করলেন, আপনি কি কোনো খোঁজ নিছেন, ওর বিষয় কিছু জানছেন? তা আমি বলছি যে আমার খোঁজ নেওয়ার কি দরকার আছে, আমি তাকে বিশ্বাস করি, ইভেন বিশ্বাস করে আমি তাকে ভালোবাসি, বিয়ে করছি, আমি তো তার সাথে প্রতারণা করি নাই। তো বলে যে আপনার আসলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কিনা আমার প্রবলেমের কারণে আমি আপনাকে বলতে চাই না। তো উনি বলতেছেন, আমি অনেক রিকোয়েস্ট করার পরে, আধা ঘন্টার উপরে তাকে রিকোয়েস্ট করার পরে, যে উনি আমাকে বলছে যে আপনি যে বিয়ে করলেন, আপনি কি জানেন না ওনার আগে একটা বিয়ে হয়েছে, ওই ঘরে একটা বাচ্চা আছে। তা আমি তো শর্ট, আমি কই এটা কিভাবে সম্ভব, আসলে কি সত্য? তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলি। তো ওই দিন রাত্রে আমি ওকে কল দিলাম, কল দিয়ে বলতেছি যে দেখো আমাকে একজনে এভাবে বলতেছে তোমার কি আগে কোনো বিয়ে শাদী হয়েছে কোনো জায়গায়? ওই ডিরেক্টলি না, দেখো এগুলা মানুষ আমাদের সংসার ভাঙার জন্য, এগুলা আমাদের অনেক শত্রু আছে, আমাদের ভালো দেখতে পারে না। আমাকে অনেকভাবে অনেক কিছু বলে কনফিউজ করে দেয়। তাই আমি বলছি হয়তো বা ভাবতে পারি, হয়তো বা নতুন জীবন শুরু করছি, মানুষ এটা সম্পর্ক ভাঙার জন্য একটা প্যাচ লাগাইতেছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দাও সবকিছু, যাক 1 সপ্তাহ মতো সবকিছু ভালো হেঁটে যেতেছে। তো হঠাৎ করে ঢাকাতে 1 মাস ছিল, 1 মাস থাকার পর আমার আম্মু আসছে ঢাকাতে। আমার আম্মু আয়শা আমার আব্বুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, আমাদের যেখানে আমরা যেখানে থাকি। পরে ওখানে সবাই জিজ্ঞাসা করছে যে ছেলে কি লাভ ম্যারেজ নাকি? তো আমার আম্মু বলছে যে না না, এটা আমরা লাভ ম্যারেজ না, এটা হচ্ছে যে আমরা মেয়ে দেখছি আগে, পরে ছেলেরে রাজি করে আমরা বিয়ে করে আনছি। পরে গেছে আমাদের বাড়িতে যখন নিয়ে আসে, তো ঠিকঠাক আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ ভালো যেতেছে, আমার আম্মুর খুব সেবা যত্ন করতেছে। তখন আস্তে আস্তে ওর বড় ভাইয়ের সাথে আমাকে কথা বলাই দিল, ওর আম্মুর সাথে আমাকে কথা বলাই দিল। তো ওনারা ভালো, প্রথম অবস্থায় অনেক ভালোভাবে কথা বললো, তেমন কোনো রাগ অভিমান রাখে নাই, যেহেতু বিয়ে শাদী করছে। ওনারা বলতেছে যাবা দেখ আলহামদুলিল্লাহ তোমরা যেহেতু বিয়ে করছো, আমরা এটা আস্তে আস্তে মেনে নিবো বা তোমার ফ্যামিলিকে আনাবো আমাদের বাড়িতে। হঠাৎ করে 2 মাস ধরে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ করে ওর বাড়ির থেকে ফোন আসলো আমার কাছে, যে ওর ভাইয়ের ফোন দিচ্ছে যে আমার আম্মু খুবই অসুস্থ, ওর একটু পাঠানোর ব্যবস্থা করো, উনি খুবই অসুস্থ, মানে খুবই গুরুতর অসুস্থ। ফোন দিয়া ওরে বলছি যে তোমার আম্মু তো খুব অসুস্থ। তো ওই ওর ফোন দিছে, ফোন দিয়ে আমি ফোন দিতেছি, কথা বলি। ওর কথা বলার পরে খুব কান্না করতেছে। পরে আমি বলছি দেখি তোমার পাঠানোর ব্যবস্থা করবো আমি। তো পরে ওর ভাইয়াকে আমি ফোন দিলাম। তো আমি বলতেছি মানে ওদের বাড়ি থেকে কেউ আছে, আমাদের বাড়ি থেকে নিয়ে যাক। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলি। তো বলতেছে, পরে ছোট ভাইকে বললো, ওই বলছে যে ভাই আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো এরপর দিন ওর ছোট ভাই আসে আমাদের বাড়িতে, আইসা ওরে নিয়ে যায় আর কি ওই দিনই। তো নিয়ে যাওয়ার পরে ঠিক 1 সপ্তাহ পরে তার কাজিন আমাকে আবার ফোন দিছে। তা আমাকে আবার ফোন দিয়ে বলে যে ভাই আপনি তো বিশ্বাস করলেন না, আপুর যে একটা বাচ্চা আছে, তো আপনি এখনো খোঁজ নেন। পরে আমি বলছি যে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে দিতে পারেন। তা ও বলতেছে যে আন্টির বাড়িতে ওই মানুষ হয়েছে, ওই আন্টির সাথে কথা বলি। ওই মেয়েটা যখন নিয়ে ওর আন্টির কাছে ফোন দেয়, তখন আমাকে ওই আন্টি সেম কথাই বলে যে ওর একটা বাচ্চা আছে, ওর আগে একটা বিয়ে হয়েছে, তুমি তো অনেক বোকা, তুমি কেন খোঁজ না নিয়ে তুমি বিয়ে করছো? তো আমি বলতেছি দেখেন এত দূরের পথ, এখানে তো আর যাচাই করার কোনো কিছু নাই। তো যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আমাকে প্রমাণ দেন, আমি প্রমাণ দেখি তারপর আমি বিশ্বাস করবো। তো আমাকে বলতেছে যে আমাদের কথা কখনো বলবা না, তুমি আমার ছেলের মতো, হয়তো বললে কোনো সমস্যা হবে না, বাট আমাদের পারিবারিক বিষয়টা জগা লাগবে, ওইটার জন্য চাচ্ছি তুমি আমাদের কথা হাইট রাখবা, আমরা তোমাকে সব তথ্য দিব। আমি বলছি ওকে ঠিক আছে, আমি আপনাদের কথা হাইট রাখবো, আপনি এতটুকু বিশ্বাস আমার উপর রাখেন, আমি আপনাদের কোনো ক্ষতি চাবো না। তোরা আমাকে উনি ঠিক বিকেল সময় একটা ভিডিও ক্লিপ দিছে। ভিডিও ক্লিপ দেখা ভাই আমি বিশ্বাস করেন, ওর ভিডিওটা দেখে ভাই আমি কাজের মাধ্যম থেকে আমি ঠাস করে নিচে পড়ে যাই। মানে আমি যে কথা বলবো আমার সেই কথা মানে মুখ দিয়ে আসতেছে না। ওই ভিডিও ক্লিপ দেখা, ভিডিওটা হচ্ছে যে সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এটা হচ্ছে যে ফেসবুকে ওই মিডিয়ার সামনে ওই কিছু বিজ্ঞাপন দিয়েছে আর কি। ওই ছেলের সাথে 2 দিন ছিল ঢাকা শহরে, 2 দিন ঢাকা শহরে ছিল আর কি ওই হোটেলে। পরে ওই ছেলে মেনে নেয় নাই, বাড়িতে না পরে ওর বাড়িতে ওরে দিয়ে আসতে ভিডিও ছিল, মানে একটা স্টেটমেন্ট দিছে মিডিয়ার সামনে যে আমাকে এখন মেনে নিতে হবে, নাহলে আমি এখানে বিষ খাবো। তো
তো এই ভিডিওটা আমি যখন দেখি তো আমি খুব শর্ট খাই যে এটা কিভাবে সম্ভব। পরে ওই ভিডিওটা আমি ওর বড় ভাইকে পাঠাই যে আপনার বোন এগুলা কি বলে, একটা ছেলের সাথে সম্পর্ক করে সে ঢাকা শহরে 2-3 দিন ওই ছেলের সাথে রাত্রি যাপন করলো, পরে এগুলা কিভাবে সম্ভব, এগুলো তো কিছুই আমাকে বলে না। কয় তুমি কি ওর বিষয়ে কিছু জানো না? আমি কই না ভাইয়া, আমাকে তো আপনার বোনই কিছুই বলেনি। তো ওর বড় ভাই বলতেছে যে তোমাকে অনেক কিছু বলা আছে যেটা আমি বলতে চাইছিলাম, বাট আমি ওকে জিজ্ঞাসা করছি, ওই আমাকে বললো যে ওর বড় ভাইকে বলছে যে আমি ওর বিষয়ে সবকিছু জানিয়ে বিয়ে করেছি, কিন্তু আসলে আমি তো তার পরিবারের সাথে এইসব বিষয়ে কখনো আলাপ করিনি বা কথা বলিনি। তো আমাকে বলে যে আসো তুমি গ্রুপে আসো, ওর ওয়াইফকে টান দিই, তোমাকে আনি বা গ্রুপে কথা বলি। তো বড় শেষে ওর গ্রুপে যখন কথা বলি, পরে তার বড় ভাইয়া বলতেছে যে কিরে তুই কি জামাইকে কিছুই বলস নাই? ও কথা বলে না। আর আমি বললাম যে ভাইয়া ওর এভরিথিং কোনো কিছু আমাকে বলে নাই, তবে আমি আরেকটা ঘটনা শুনছি যে ওর নাকি আগে একটা বিয়ে হয়েছে, ওই ঘরে একটা বাচ্চাও আছে, ছেলে আছে ওই ঘরে। তো বলে কি এসব কথা তোমাকে বলে নাই? আমি বলি না, কিছুই বলে নাই। পরে ওর ভাইয়া আমাকে সম্পূর্ণ ডাটা খুলে বললো ওর যে একটা বিয়ে হয়েছে, যে ছেলের সাথে বিয়ের পরে ভেগে যায় 2 রাত ঢাকা শহরে ছিল। তো আমি তখন ভাই শর্ট হয়ে গেছে, মানে আমি যে কথা বলবো তাদের সাথে আমার ওই রকম মানে কোনো ধরনের মানে কথা আসতেছে না। মানে এগুলা শোনার পরে যে আমার ওয়াইফের একটা বাচ্চা আছে, আমার ওয়াইফের আগে একটা ছেলের সাথে ভেগে গেছে, এগুলো আমি শোনার পরে আমি মানে যে কথা বলবো তাদের সাথে আমার ওই মাথায় কোনো কিছু খেলতেছে না। পরে আমি চুপ করে রয়েছি। এটা 2025-এ। পরে আমাকে বলতেছে তুমি দেখো আমাদের ফ্যামিলির সাথে তুমি কথা বলে তুমি বিয়ে শাদী করো নাই, এখন ওর একটা বাচ্চা আছে, ওর তো ফুল ঘটনা তুমি এখন জানতে পারছো। এখন যদি তুমি মেনে নাও তাহলে এটা তোমাদের ইচ্ছা, যদি তুমি মেনে নাও তো নিছো, আর না দিলে আমার বোন আমার বাড়িতে থাকবে। আমি বলছি ভাই এটা কিভাবে সম্ভব, আমি একটা অবিবাহিত ছেলে, আপনার বোনকে আমি এভাবে মেনে নিবো? আমি ওর ফ্যামিলির সাথে কথা বলি। ওর আমার আম্মুকে আমি ফোন করে এগুলা বললাম, ওরা পরে উনি ওখান থেকে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছে। ওনার সাথে আমার কথা হয়নি, আব্বুকে বলছি, আব্বু কিছু বলে না, আমার উপর সবাই রাগ হয়ে গেছে যে না জানি না বুঝা এত বড় ডিসিশন লয়ে নিলি, বারবার আমি না করছি। আর আব্বু সবাই আমার দোষ তো আমারই, প্রেম করছি আমি, সবকিছু করলাম। তো আমার ওয়াইফকে তার পরে থেকে আমার সাথে আর কথা হয় না। তার ফেসবুকটা আমার কাছে ছিল, আমার কাছে এখনো তার স্ক্রিন রেকর্ড আছে। এরপর দিন একটা ছেলের সাথে ওই কথা বলে। আমি এত মানসিক প্রবলেমের ভিতর থাইকো ভাই, আমি খাইতে পারি নাই, আমি কাজে যেতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি পাগল অবস্থায়, এমন অবস্থা আমার যাইতেছে। এর ভিতরে দেখি ওর ফেসবুক আইডিতে কে জানি মেসেজ দিচ্ছে। তো আমি হঠাৎ করে ঢুকলাম, দুইটা দেখি যে ওই একটা ছেলে বলতেছে যে আমি তো ফেসবুকে কথা বলতে পারবো না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ইমো নাম্বারটা দেন, আমি ওখানে কথা বলবো। ভাই বিশ্বাস করেন, একটা মানুষ চাই জিজ্ঞেস করে যে আপনি কেন চাচ্ছেন বা কি কারণে চাচ্ছেন, কিচ্ছু বলে নাই, ডিরেক্ট নাম্বার দিয়ে দিছে। তো আমি যখন এটা দেখি তখন আমি আরো শর্ট, আমি কি করলাম জীবনে, যে কাকে বিশ্বাস করে বিয়ে করলাম, কাকে বিশ্বাস করে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। পরে শেষে আমি স্ক্রিনশট ওর ভাইয়াকে পাঠাই, ওর ভাইয়া মনে হয় বোকা করার সাথে সাথে ওই আবার ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিল। পরে থেকে আমি আর ওইভাবে কোনো কিছু করি না, আর যোগাযোগও আমার সাথে এখন তাদের সাথে হয় না আর কি। আর তার ফ্যামিলি কেউ আমার